হঠাৎ একটু রিফ্রেশমেন্টের জন্য কুয়াকাটা সি বিচে ঘুরতে যাবো বলে ঠিক করি। তো আমি 5 তারিখেই কুয়াকাটা সমুদ্র সৈকতের উদ্দেশ্যে জফর থেকে বাসে রওনা করি। আমি যেহেতু রাতে ট্রাভেল করছিলাম তাই আমি পরের দিন ভোর 4:30 কুয়াকাটায় পৌঁছাই। কুয়াকাটায় নেমে আমি একটা মাঝারি মানের হোটেলে উঠি। যেহেতু আমি অনেক ক্লান্ত ছিলাম তো আমার প্রথমেই ঘুমের অনেক দরকার ছিল। তো আমি একটা মাঝারি মানের হোটেলের তিনতলায় একটা রুম পাই। দেন আমি রুমে উঠি। হোটেলটা একটু বর্ণনা দিই রাসেল ভাই। হোটেলটা একটু পুরাতন কিন্তু নতুন করে সংস্কার করা হয়েছে এবং হোটেলটা 4 তলা এবং নতুন করে সংস্কার করার পরে বেশ ভালোই। তো হোটেল থেকে একদম মানে হোটেলের রুম থেকে সমুদ্র সৈকত পুরোপুরি দেখা যায়। তো আমি হোটেলে যখন 3 তলায় উঠতে আসছিলাম তখন দেখলাম 1 তলা এবং 2 তলায় সব রুম প্রায় বুক এবং 3 তলায় অল্প কয়েকটা রুম বুক, কারণ 3 তলায় হোটেলের স্টাফ ম্যানেজাররা, হোটেলের স্টাফ ম্যানেজার এবং আদার্স যারা স্টাফ আছে তারা থাকে, আর কয়েকটা রুম আপনার হোটেলটা ভাড়া দেওয়া আমাদের মতো পর্যটকদের কাছে কয়েকটা রুম ভাড়া দেওয়া। তো আমার কাছে জিনিসটা ভালোই হলো, কারণ আমি নিরিবিলি বা মানে আমার নিরিবিলি থাকাই পছন্দ করি। তো আমি যে রুমটা ছিলাম তার পাশের রুমে ছিল ম্যানেজার, পাশের রুম ছিল ম্যানেজারের রুমটা এবং তার পাশের রুমটা ছিল বন্ধ এবং তার পাশের কয়েকটা রুম ভাড়া দেওয়া ছিল। তো আমি একটু ফ্রেশ হয়ে 5:30 যখন বাজে, 5:30, 5:30, 5:30 ওরকমের দিক আমি ঘুমায় পড়ি। আমার মনে হলো আমি ঘুমের ভিতর স্বপ্নে দেখতেছি যে আমার রুমে আমি ছাড়াও আরো কিছু লোক আছে, তারা বসে গল্প করতেছে বা কথা বলতেছে, এরকম কিছু। আমি শুয়ে আছি। তো আমার ঘুম ভেঙে গেল আপনার সকাল 10টা বাজবে তেমন সময়। তো আমি ঘুম ভাঙার পরে আমি ভাবতেছি যে আমি স্বপ্নের ভিতর কি দেখলাম, বাট আমার তারপর মনে হলো আমি সারা রাত যেহেতু জার্নি করছি এবং এমনি শরীর টায়ার্ড, তাই হয়তো আমি মানে ঘুমের ভিতর তো স্বপ্ন দেখতে পাই, জাস্ট আমি নর্মাল ভাবেই নিছি। তো আমি গোসল করতে আমি বাইরে বের হবো, তো আমি গোসল করতে বাথরুমে যাই এবং এই বাথরুমে যে দেখতে পারি, বাথরুমে অনেক সময় দেখবেন রাসেল ভাই যে পাশাপাশি দুটো রুম থাকলে বাথরুমের মাঝখানে ফাঁকা একটা জায়গা অনেক সময় থাকে। পুরাতন যে বিল্ডিং গুলো সেই বিল্ডিং গুলাই থাকে ফাঁকা জায়গা, ওইখানে অ্যাডজাস্টার ফ্যান লাগানোর জন্য, বাট ওইটা ফাঁকা ছিল। কিন্তু আমার পাশের যে রুমটা ছিল, আমি ছিলাম 315 নম্বর রুমে এবং আমার 316 নম্বর যে রুম, এটা আমি ঢোকার সময় দেখেছি তালা বন্ধ এবং অনেকদিন ধরে বন্ধ আমার মনে হলো, কারণ আমি পরেও দেখছি ওইটা ওই রুমটা থেকে আলো জ্বলতেছে। তো আমি যেন গোসল করে নর্মালি বেরোয় গেলাম, তো এটা ততটা গুরুত্ব মনে করলাম না। তো ওই দিন সারাদিন ঘুরলাম, সারাদিন আর তেমন কোনো কিছুই হয়নি। সারাদিন ঘোরার পর আমি সন্ধ্যার দিকে একটি বাইক রাইড করলাম পরের দিন সকালে যেহেতু আমি সূর্য উদয় দেখতে যাব এবং আরো যে স্পটগুলোতে সেখানে দেখতে যাব, তো আমি একটি মোটরসাইকেল রাইড করলাম এবং রাইডারকে আমার ফোন নাম্বার দিলাম, হোটেল রুম নাম্বার এবং হোটেলের নামটা বললাম এবং আমি রাইডারকে বললাম যে আপনি আমাকে 4টার দিকে নিচে যেয়ে আমাকে ফোন দিবেন, কারণ যারা কুয়াকাটায় গেছে তারা জানে যে কুয়াকাটা মেন বাজার থেকে সূর্যোদয় যেখানে হয় স্পট, ওখানে পৌঁছাতে বেশ খানিকটা সময় লাগে এবং মোটর সাইকেলে যায় এবং সবাই ওই 4টা 4:30টার দিকেই ওখান থেকে বেশিরভাগ রওনা হয়। তো আমি ওই দিন বাইরে খাওয়া দাওয়া করে হোটেলে এসে নর্মালি ঘুমাই গেলাম। আমার ঘুম ভাঙলো 3:45 নাগাদ, কারণ আমি ফোনের টাইমটা তখন দেখছিলাম। আমার দরজায় নক করলো এবং জানলা খুলে দেখলাম যে হোটেলের যে পিচ্চি থাকে, ছোট ছোট বাচ্চারা বয় কাজ করে, ও আমাকে বলতেছে যে ভাইয়া আপনার বাইক আসছে নিচেই, আপনাকে ডাকতেছে। তো আমি বললাম আচ্ছা যাও ঠিক আছে। তখন আমার মনে হলো আমি তো ওকে ফোন দিতে বলেছিলাম, বাইক যে রাইডার আসবে সে আমাকে ফোন দিবে, কিন্তু সে ফোন দেয় নাই। আমি মনে করলাম যে ফোন না দিতেই পারে, এটা আসলে কোনো ব্যাপার না, কারণ তাকে তো আমি হোটেলের নাম বলেছি, সে হয়তো চলে আসছে, কারণ তাদের এটাই কাজ। তো আমি ফ্রেশ হয়ে নিচে গেলাম, নিচে গিয়ে রিসিপশনে জিজ্ঞেস করলাম যে আচ্ছা আমার বাইক আসার কথা ছিল, রাইডার তিনি কি আসছেন? তো ওনারা বলে যে স্যার আমরা ফলে খেয়াল করিনি। তো আমি আর হোটেলের বাইরে বেরোয় তাকে ফোন দিতে যাবো, তখন দেখি যে অনেকগুলা বাইক, সবাই রাইডার, তাদের ভিতর মানে আমার ওই যে রাইডারটা আছেন উনিও আছেন। তো আমি তার কাছে গেলাম, তিনি বললেন যে স্যার আমার আসলে বাইকে তেল নেই, আপনি বেড়িবাঁধের উপরে যে দাঁড়ান, বেড়িবাঁধ মানে ভাই একদম হোটেলের সামনে যে রাস্তাটা সমুদ্র সৈকত আর হোটেলের মাঝখানে বেড়িবাঁধ, ওটা আপনি বেড়িবাঁধের উপরে গিয়ে দাঁড়ান, আমি জাস্ট তেলটা নিয়ে আসতেছি।
তো আমি গিয়ে বেড়িবাঁধের উপর দাঁড়ালাম, তিনি 2 মিনিটের ভিতর চলে আসলেন। দেন আমরা রাইড শুরু করলাম। তো সমুদ্র সৈকতের পাড়ে দিয়ে যাওয়ার সময় অনেক ঠান্ডা, যেহেতু আমি স্মোক করি, তো আমি বললাম জাস্ট একটু দাঁড়ান, আমি স্মোক করি, আপনিও করেন। তো উনি বললো যে ভাই সামনে আপনার যেখানে নৌকা পার একটা খাল আছে, যারা কুয়াকাটা গেছে তারা হয়তো জানে যে সূর্যোদয় মেন পয়েন্ট যেখানে, ওখানে যাইতে গেলে মাঝখানে একটা খাল আছে, খালটা নদীর নৌকাতে পার হয়ে দেন ওই পার যাইতে হয়। তো উনি বললো যে ওই খালের ওইখানে চায়ের দোকান আছে, ওইখানে বসেই করবো। তো আমি বললাম স্যার ঠিক আছে। তো আমরা গেলাম। দেন যাওয়ার পর তখন অনেক ভোর 4:30 মতো বাজে। তখন অনেক ভোর 4:30 মতো বাজে, তখনও ওরকম ওখানে দেখলাম 2-3টা বাইক অ্যান্ড যে নৌকাটা আছে নৌকাটা ওপার এইমাত্র ছেড়ে গেল। 4-5টা বাইক নিয়ে নৌকাটা এইমাত্র ছেড়ে গেল, মানে ওই নৌকাটা অনেক ছোট। তো নৌকাটা ওপার যাবে এবং তারপর আবার এই পার আসবে। আর আরেকটা নৌকা ওখানে থাকার কথা, কিন্তু সেই নৌকাটা এখন এসে পৌঁছায়নি। দেন আমরা চা খাচ্ছি, আমি চা খেয়ে স্মোক করছি। তো তারপর হঠাৎ ওই যে বাইক ড্রাইভার ছিল উনি আমাকে বললো যে ভাই আপনি এখানে বসেন, আমি একটু আসতেছি। আমি বললাম আচ্ছা ঠিক আছে আসেন। তো আমি এখানে 10 মিনিট বসে আছি, 10 মিনিট যায় 20 মিনিট। তো 20 মিনিট পর নৌকাটা এই পাশ চলে আসে এবং আমি ওই রাইডারকে ফোন দিই। রাইডারকে ফোন দেওয়ার পরে ফোন রিসিভ করতেছে না। তো আমি বললাম কেন ফোন রিসিভ করবে না, কারণ মানে বারবার ফোন দিচ্ছি, নৌকাটা আবার এসে আবার ওপাশ চলে গেল, কিন্তু উনি আমার ফোনটা রিসিভ করতেছে না। তো আমি আরো 15 মিনিট বসে আছি। দেন দেখলাম আরো 4-5টা বাইক আসলো, পর্যটক নিয়ে আসলো। আসার পর আমি দেখতে পেলাম রাসেল ভাই ওই 4-5টা বাইকের ভিতর আমার যে বাইক রাইডারটা উনিও আছেন। তো আমি ওকে যে সব ধরলাম যে কি ভাই আমাকে এখানে বসায় রেখে আপনি অন্য প্যাসেঞ্জার নিচ্ছেন, মানে বুঝলাম না, আমাকে আপনি এখানে বসে রেখেছেন আধা ঘন্টা ধরে। তো উনি আমার দিক তাকায় বলতেছে আপনার ফোনটা দেখেছেন? আমি বললাম কেন? বলছে আপনাকে আমি 4টা থেকে ফোন দিচ্ছি 4:30 পর্যন্ত, আপনাকে আমি পাচ্ছি না, আপনাকে আমি ফোন দিয়ে পাচ্ছি না। আপনার হোটেলে আমি গেছি, হোটেলে যাই আপনার হোটেলের রুম বয় দিয়ে ওনারা বললো যে আপনি রুম থেকে বের হয়ে গেছে। তো আমি ভাবলাম আপনি হয়তো অন্য কোনো বাইক নিয়ে নিছেন, তাই আমি বাইক আসলাম। তো আপনি তো এখন চলে আসছেন, আমাকে বুঝছেন কেন? তো আমি রীতিমতো ওনার সাথে তর্ক শুরু করে দিলাম যে আমি এখানে আসছি মানে আপনি আমাকে নিয়ে আসলেন, আপনি আমাকে এখানে বসায় রেখে আবার গেছেন। তো একটু মানে ঝামেলার মতো সৃষ্টি হয়ে গেল ওখানে। আরো 2-3টে বাইকে চলে আসলো, তারা বলছে না ঠিকই তো বলতেছে ভাই, তুমি যদি এখানে না আনো তাই কিভাবে এখানে আসলো? হাইটে তো সম্ভব না, সম্ভব হলেও আমি তো হাইটে যাবো না। বলছে উনি তো হাইটে আসেনি উনি বলতেছে, এবং যে চায়ের দোকানদার উনি বলতেছে না উনি তো বাইকে আসছে, আমি দেখলাম। তো ওই বাইক রাইডারদের ভিতরে একজন রাইডার ছিল, বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া যা হয়েছে, আমার বাইকে তো একজন প্যাসেঞ্জার আছে, আপনি আমার সাথে চলেন, পরে ফিরে বিষয়টা দেখা যাবে। তো আমি তাদের সাথে আসলে গেলাম, যে সব ঘুরে সূর্যোদয় দেখে আদালত স্পট গুলো আছে ওগুলো দেখে আমি সকাল 10:30 নাগাদ কুয়াকাটা বাজারে এসে পৌঁছালাম। কুয়াকাটা বাজারে এসে তাদেরকে ভাড়া মিটিয়ে দিলাম, এবং আমি যে বাইকের সাথে গেছিলাম, যে বাইকটা আমাকে ওখান থেকে নিয়ে গেছিল, তাকে যখন আমি ভাড়া বুঝাই দিলাম, তিনি আমাকে এবার বলতেছে যে আসলে ভাই বিষয়টা কি হয়েছে বলেন তো। আমি তাকে সব বললাম। বলতেছে আপনি কি ওই হোটেলে উঠছেন? মানে আমার হোটেলের নামটা বললাম, হোটেলের নামটা এখানে মেনশন করতেছি না ভাইয়া, কিন্তু বললো আপনি ওই হোটেলে উঠছেন? আমি বলছি হ্যাঁ। আপনি বন্ধু বলছে আপনি কয় তলায়? আমি বলছি আমি 3rd ফ্লোরে 3 তলায় উঠছি। উনি বলছে যে আচ্ছা ভাই একটা কথা বলি, আপনারা তো পর্যটক, আপনারা অনেক কিছু জানেন না। তো দেন উনি আমাকে ছোট একটা কাহিনী বললো। সেটা হলো উনি ওই হোটেলে এক সময় কাজ করতো। তো কাজ করার পর ওই হোটেলে হোটেলটা যখন বন্ধ হয়ে যায় তখন আর কাজটা চলে যায়, তারপর থেকেই তিনি এই বাইক রাইডিং করেন। তো উনি ওই হোটেলে কাজ করাকালীন ওই হোটেলে 3 তলায় একটা ঘটনা ঘটে। ঘটনাটা হলো একটা গৃহবধূ বা হাউস ওয়াইফ, তিনি বাড়ি থেকে পালিয়ে তার প্রেমিকার সাথে বা যার সাথে হোক সে পালিয়ে ওই হোটেলে 316 নম্বর রুমে বুক করে। তো বুক করার পর তারা ওখানে 2-3 দিন অবস্থান করার পর তার স্বামী তাদের লোকেশনটা জানতে পারে, ওই মহিলার স্বামী লোকেশন জানতে পারার পর উনিও সেম হোটেলে এসে কোনো বয়ের মাধ্যমে বা হোটেল স্টাফের মাধ্যমে তিনি তার পাশের রুম, ঠিক তার পাশের রুম, মানে তিনি জানতে পারেন যে কোন রুমে আছে তার স্ত্রী, এবং ঠিক তার পাশের রুমটা বুক করে, 315 নম্বর রুম। বুক করার পর ওই রাত্রে সে হাতে নাতে ধরার জন্য, তো রাত যখন প্রায় 12টার পর 1টা 1:30টার দিক তিনি
তাদেরকে হাতে নাতে ধরে। তো হাতে নাতে ধরার এক পর্যায়ে ছেলে এবং মেয়ে এবং ওই মেয়ের বয়ফ্রেন্ড আর স্বামীর ভিতরে একটা হাতাহাতি হয়। এই হাতাহাতির ভিতরে ওই মেয়েটা তার স্বামীর মাথায় একটা গ্লাস বা ওই জাতীয় কিছু দিয়ে আঘাত করে অ্যান্ড সাথে সাথে স্পট ডেট হয়ে যায় ছেলেটা। তো স্পট ডেট হয়ে যাওয়ার পরে অনেক কেস হওয়ার পরে হোটেলের থার্ড ফ্লোর অনেকদিন বন্ধ থাকে, কিন্তু বন্ধ থাকার পরে হঠাৎ করে কিছুদিন পর ওই থার্ড ফ্লোরে বিভিন্ন জিনিস ঘটতে থাকে। তো এই ঘটতে থাকার পরে মানে বিভিন্ন পর্যটকরা ভয় পেতে থাকে, যার পরে হোটেলটা বন্ধ হয়ে যায়। হোটেলটা বন্ধ হয়ে যাওয়ার পর হোটেলের মালিক হোটেলটা সেল করে দেয় অ্যান্ড দেন এখনকার যে মালিক উনি হোটেলটা কিনে লাস্ট 1 বছর ধরে চালাচ্ছেন, কিন্তু থার্ড ফ্লোরটা ততটা ভাড়া দেন না। থার্ড ফ্লোরটা তখনই ভাড়া দেন যখন হোটেল অন্য রুমগুলো বুক হয়ে যায়, তখন তিনি ওই ফ্লোরটা ভাড়া দেন। যারা উনি ওই থার্ড ফ্লোরের মধ্যে কোনো কাপলদের ভাড়া দেনই না, ওখানে যারা সিঙ্গেল ছেলে তাদেরকে উনি বেশিরভাগ ভাড়া দেন, যারা সিঙ্গেল থাকতে বন্ধ করে তাদেরকে বেশি ভাড়া দেন। আর একটা কথা রাসেল ভাই, ওই যে মেয়েটার স্বামী মারা যায় ওই মেয়েটার একটা ছোট বাচ্চাও ছিল, 8-9 বছরের একটা ছেলে ছিল, এবং তার বাবা যখন মারা যায় এবং তার মাকে যখন পুলিশে ধরে নিয়ে যায় ওখানটার পরে, ওই ছেলেটা হঠাৎ করে বাড়ির থেকে নিরুদ্দেশ হয়ে যায়। ওই ছেলেটাকে আর এখনো পর্যন্ত পাওয়া যায়নি। ওই মেয়েটা মূলত ছিল কুয়াকাটার বাসিন্দা, কুয়াকাটার আশেপাশেই তার বাড়ি, এবং যে ছেলেটি তার স্বামী সে অন্য জেলায়, তার বাড়ি ছিল মূলত পটুয়াখালী জেলা শহর থেকে কুয়াকাটা বেশ খানিকটা দূর। তো তারপর আমি তার কাছে সব কথা শোনার পর আমি দুপুরে খাওয়া দাওয়া করেই হোটেল ব্যাক করি। তো হোটেলে ব্যাক করে আমি রিসেপশনে যাই, প্রথমেই বলি, আচ্ছা যে সকালে যে পিচ্ছি ছেলেটা আমাকে ডাকছিল সে কই? তারা বলে যে ভাইয়া কোন পিচ্ছি? তো আমি বলি এরকম এরকম। তো উনি বলে যে এরকম তো কোনো পিচ্ছি আমাদের হোটেলে কাজ করে না। তো আমি বলতেছি যে আমার সামনে আমাকে ডেকে তুললো কাজ করে না মানে। তো আমি ওদের সাথে এক পদায় তর্কে জড়ে দেয়। তো তর্কে জড়ানোর পর হঠাৎ করে ম্যানেজার এসে বলে ভাই কি হয়েছে? তো আমি তাকে বলি যে আমার সকালে একটা পিসি ডাকলো, সে কোথায় আমি জানতে আসছি না। বলে যে না ভাই এরকম তো কেউ ডাকেনি, এরা বলতেছে। আমি বলছি না ডাকছে। তো উনি ওদেরকে বলে আচ্ছা ভাই ঠিক আছে আপনি বসেন, আমরা দেখতেছি, আপনি রুমে যান আমি দেখতেছি। তো আমি রুমে যে বসাই দেন আমাকে আবার ডাকলো। আমি এসে বললো যে দেখেন ভাই সিসিটিভি আমরা বের করছি, ওখানে প্রত্যেক ফ্লোরে সিসি ক্যামেরা আছে, তো দেখেন আপনাকে তো কেউ ডাকে নাই। তো সিসি ক্যামেরা যখন অন করলো তখন আমি দেখলাম যে না আসলেই মানে পুরো ফ্লোরই ফাঁকা। আমি নিজেই দরজা খুলে বের হয়ে আসলাম, দেন আমি একটু ওখানে দাঁড়ালাম, আবার আমি রুমের দরজা বন্ধ করে ভিতরে এসে ফিরে এসে আবার আমি বেরোলাম, আমি একাই, ওখানে আর কেউ নাই। তো তারপর আমি আবার রুমে চলে যাই এবং আমি দুপুরের পর 2টা কি 3টা 3:30 এরকম 3টা 3:30টার দিক আমি রিসিপশনে আসলাম, দেখলাম ওখানে ম্যানেজার বসে আছে এবং ওখানে দুপুরে তো ফাঁকাই থাকে, সবাই বাইরে থাকে। তো ম্যানেজারকে ফরাফরি মানে কাহিনীটা বলি, এই যে আমার সাথে ঘটনাটা ঘটছে এটা আমি বলি। তো ম্যানেজার আমাকে বলে যে আচ্ছা ভাইয়া আপনি ঘুরে আসেন, আপনাকে আমি বলছি। তো আমি বললাম যে না আমি কোথাও যাবো না, আপনি আমাকে বলেন। তো উনি বললেন আচ্ছা আপনি বসেন আমি বলতেছি। তো আমি ওখানে বসলাম, দেন আমাকে উনি স্বীকার করলেন মানে সবকিছুই। উনি বললেন যে হ্যাঁ ভাই আপনি যা যা শুনছেন সবই ঠিক আছে, এরকম এরকম হয়। তো আমি তখন তো আমি ওগুলো শুনছি, আমি আসলে হোটেলে ছিলাম না, আমি গত 1 বছর আগে আসছি নতুন মালিকের পর। এই পুরাতন যে মালিক ছিল তার সময় এরকম কিছু হয়েছিল বলে আমরা শুনেছি। উনি আমাকে তারপর বললেন যে ভাই আপনার রুমটা আমি চেঞ্জ করে দিচ্ছি। তো আমি বললাম যে না ভাই আপনার এই হোটেলে আমি থাকবো না। তো উনি অনেক রিকোয়েস্ট করে বললেন যে না ভাই সমস্যা নেই। তো উনি আমাকে রুমটা চেঞ্জ করে 2য় তলায় দিলেন এবং আর ওরকম কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা, হয়তো গুছিয়ে বলতে পারিনি, কিন্তু গুছিয়ে বলতে পারলে আর হয়তো অনেক হতো। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। আর যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় তো আমি পরবর্তীতে আরেকটা ঘটনা আমার সাথে ঘটেছে আমি সেটা শেয়ার করবো ইনশাল্লাহ। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রাসেল, আশা করছি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আর যে ঘটনাটি আপনাদের সামনে আমরা উপস্থাপন করলাম সেই ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me.
কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. হ্যালো, আসসালামু আলাইকুম। রাসেল ভাইয়া, আমি বগুড়া জেলা ধনুর থানা থেকে বলছিলাম। সঙ্গত কারণে আমি আমার নামটা প্রকাশ করছি না। আসলে এটা আমার ভাইয়ার ঘটনা। আর প্রথমে বলে রাখি, আমার হাজবেন্ডের ইন্সপায়ারে আসলে আমি ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সবার সাথে। আর আরেকটা কথা বলি যে আমার আসলে বড় ভাইয়ের কথা যেহেতু বলবো, বড় ভাইয়ের ঘটনাটা বলবো। বড় ভাইটা যদিও সে আর বেঁচে নেই, প্রায় 3 মাস আগে তার ক্যান্সার ছিল, মারা গেছে। যাই হোক, আমি ঘটনাটা শুরু করছি। তো আমার ভাইয়া যখন ইন্টার কমপ্লিট করে, সেটা অনেক আগে হবে, অনেক আগে। আমার অনেক বড় ভাইয়াটা অনেক বছর আগের কথা। সে যখন ইন্টার কমপ্লিট করেছিল, তখন তাকে বাসায় না রেখে আমার আসলে ফ্যামিলি থেকে চাচ্ছিল যে তাকে কোনো কিছু একটা কোর্সে দেওয়ার জন্য, যাতে সে বসে থেকে অন্য কিছুর মধ্যে জড়ায় না যায় আর কি। তো সেজন্য তাকে দেয়া হয়। ঠিক ধনুক থেকে 30 মিনিটের মতো যেতে লাগে সেখানে, শেরপুর থানা, ওইখানে এখন উপজেলা, যাই হোক শেরপুর উপজেলা। ওখানে তাকে আমার এক আঙ্কেলের বাসায় রেখে তাকে স্পোকেন ইংলিশে একটা কোর্স করার জন্য তাকে দেয়া হয়। তো ঘটনাটা সেখান থেকেই শুরু হয়। সে যখন সেখানে থাকতো, আমার সেই আঙ্কেলটা থাকতো ইটালি। ওনার বাসাটা সেজন্য পুরোটা ফাঁকা থাকতো, 2 তলা, পুরোটাই ফাঁকা। তো বাসাটা যেখানে ছিল ঠিক তার পাশেই ছিল একটা মাজার, ওটাকে বলা হয় কালু গাজীর মাজার। তো ভাইয়াটার মুখ থেকে আমি শুনেছিলাম ঠিক যখন সে বেঁচে ছিল তখন। তো মাজারটার ওখানেই বাসাটা। তো এমনিতে আমার ভাইয়াটা একটু রাত জাগতো, কবিতা টবিতা লিখতো এরকম। তো তো সে রাত জেগে কবিতা লিখতো, এটার অভ্যাস ছিল তার। এমনিতেই রাত পছন্দ করতো, অনেক অন্ধকার রাত, অন্ধকার রাতে আর কি জেগে থাকতো পছন্দ করতো। তো শুরু হয় ঘটনাটা তখন থেকেই। অনেক রাতে যখন সে ফার্স্ট এরকম সে তাহাজ্জুদ নামাজও পড়তো, সেটা বলে রাখি ভাইয়া। দেন নামাজ টামাজ পড়তো, এরকম মাজারেও যাইতো। মাজারের কাছে প্রতি তার অন্য একটা আকর্ষণও ছিল। তো এর মধ্যে যেটা হয়, ঠিক এরকম কয়েকদিন যাওয়ার পর তার সাথে যেটা শুরু হয়, দরজাটা খোলাই থাকতো, বারান্দার সাথে যে রুমটা সেখানে সে থাকতো দোতলায়। তো ওখানে দরজাটা খোলাই রাখতো। তো যেটা শুরু হইলো, বাচ্চা কান্নার শব্দটা, এরকম বাচ্চা কান্নার শব্দ শুনতে পাইতো। যখন বাচ্চা কান্নার শব্দ, তো আজমাজি সে ভাবছে যে ওখানে হয়তো কোনো বেবি টিবি আছে এরকম। তো খোঁজাখুঁজি করতো, এরকম বারান্দায় এসে যে দেখতো যে এত রাতে কার বাচ্চা কান্না করে এরকম। তো কিন্তু আসলে কিছুই নাই, ওরকম কিছুই পাইতো না। তো এমন হইলো, প্রায় যাচ্ছে, এরকম যাচ্ছে, 1 দিন 2 দিন শুনতেছে এরকম হচ্ছে, আবার যাচ্ছে এরকম না। তো এরকম চলতে চলতে প্রায় এমন হয়েছে, হুট করে ঠিক কয়েকটা দিন পরে তার সাথে যেটা ঘটলো রাসেল ভাইয়া, যে আমি যাই হোক, আমি তার ছোট বোন, সে আমাকে অনেক ভালোবাসতো। দেখতেছে যে আমি তার সামনে অনেক রাতে, সে ঘুমিয়ে গেছে, যাওয়ার পরে দেখতেছে আমি তার সামনে হাঁটাহাঁটি করতেছি। তো কোনোভাবে কিন্তু আমার তার ঘরে যাওয়া, সেখানে যাওয়া কোনোভাবেই পসিবল না, তাও আবার ওই টাইমে। কারণ আমি আমাদের এখানে ধুনুটে থাকি আর সে তখন শেরপুরে থাকে। কোনোভাবেই অত রাতে আমি যাওয়াটা কিন্তু একেবারে কোনোভাবেই পসিবল না। তো আমি দেখতেছি আমি হাঁটাহাঁটি করতেছি। তো এরকম একদিন দেখার পরে ওর যেটা হইলো, ভয় পাইছিল। ভয় পাওয়ার পরে অনেক রাত পর্যন্ত এরকম করার পরে ঘুমায় গেছে। নেক্সট ও বাসায় আসে, আমার আব্বুকে বলে ঘটনাটা। আমিও ওখান থেকে শুনতে পাই। নেক্সট বলে যে না, এরকম হয়তো হতে পারে, হয় অন্যান্য কারণে, হয়তো অনেক টেন্স থাকে, এরকম অনেক কিছু, নতুন বাসা কিংবা এরকম বুঝায় আব্বু তারে পাঠিয়ে দিল। আবার সেখানে যাওয়ার পরে সেম ঘটনা ঘটতেই থাকে তার সাথে, কন্টিনিউ হওয়ার পর আবার এই একই ঘটনা ঘটে। এবং এইটা আবার একই রকম দেখে যে ঠিক আমি তার বোন আবার তার সামনে গ্লাসে পানি ঢালতেছি, এটা করতেছি ওটা করতেছি। তো এটা নিয়ে ও এতটা হয়ে গেছিল
যে ভয়ে সে ওই মাজারে যায়, মাজারের বড় একজন ইমাম হোক ওনার সাথে আর কি কথা টথা বলে, এগুলো শেয়ার করে যে আসলে এরকম হচ্ছে আমার সাথে, এটা আসলে কেন, এটা কি, তো জানতে চায়। তো এরকম উনি যাই হোক উনি কি বলে ওনারা জানে, আমি অতটা কিছু জানি না। তো যতটুকু আমি শুনছি আমার ভাইয়ের কাছ থেকে, সেখান থেকে আমার বলা আর কি, নেক্সটে যেটা হয় ওই ঘটনাগুলোর জন্য বাসায় আমার আব্বু আর কি নিয়ে আসে একেবারে, যে না তোমার ওখানে থাকতে হবে না, এখানে চলে আসো। দেন এখানে আসার পরেও সেই জিনিসটা তার পিছু ছাড়ে নাই। আমি যতদূর জানতে পারি যে এটা আসলে পরে জানতে পারলাম আর কি, এটা আসলে মানে আমি জানি না পরি টরি বলে কিছু আছে কিনা, না মেয়ে জিন হবে। তো ওইটা নাকি মানে যখন আসতো ভাইয়া, যখন ঘুমাইতো রাতে, তো ভাইয়ার পুরা মুখটা বন্ধ, পুরা শরীরের লোম দাঁড়ায় যাইতো, একদম কোনো কথা বলতে পারতো না, বাট চোখটা খুলে যেত। মানে এমন হইতো যে ঘুমের মধ্যে কেউ আমাকে মানে ওরে ডাকছে এরকম ভাবে, চোখটা খুলে যেত, সব দেখতেছে বাট কিছু বলতে পারতেছে না। ঠিক আমাদের ঘুমের মধ্যে ওই যে বুবা টাইপের ধরলে যে এরকম হয় আর কি, বুবা এরকম এই টাইপের ওর হইতো, কথা বলতে পারতো না, দেখতো। তো একদম এরকম হইছে যে ঠিক মানে ওই যে আরেকটা কথা বলি নাই রাসেল, হ্যাঁ, যে যখন মাজারে ইমামের সাথে কথা বলে তখন ওরে বলছিল যে একটা কিছু তোমাকে হয়তো পছন্দ করে, যেটা মানে তুমি যে জিনিসটাকে যাকে বেশি ভালোবাসো তার রূপ ধরে তোমার সামনে সেটা আসে, তোমার ভয় ভাঙানোর জন্য, তোমার সামনে আসবে জন্য, এরকম। তো এইটার জন্য হ্যাঁ, তো রূপ ধরে আসে, যে তোমার পছন্দের জিনিসের রূপ ধরে আসে নাকি তোমার সাথে, মানে তোমার সাথে ইয়ে করার জন্য, ভয় ভাঙানোর জন্য। তো এটা তাকে বোঝানো হয়। তারপরে ভাইয়া তো আমাদের বাসায় তখন, তো এক রাতে আমি আবার তখন ক্লাস 9-এ পড়তাম, তো অনেক রাত জেগে পড়ার অভ্যাস আমারও ছিল। তখন মেবি পরীক্ষা চলতেছিল আমার, রাত 2:15 এরকম হবে বাজে সামথিং, আমার ঘুম চলে আসতেছিল। তো আমি তখন এমনিতেই ভাবলাম যে এত রাতে ঘুম চলে আসতেছে, আর একটু পড়বো, যার জন্য আমি বাইরে আমার রুমের বাইরে বের হয়ে তো একটু চোখে পানি ঝাপটা ঝাপটা দেওয়ার জন্য বের হয়েছিলাম। তো ওইখানে বের হয়ে চোখে পানি দিয়ে জাস্ট আমার দরজার পাশেই বারান্দা, তো বারান্দার ওইখানে একদম আকাশটা পুরোটাই দেখা যায়। ওখান থেকে আমি মানে মুখ টুক ধুয়ে জাস্ট মুখটা মুছতেছিলাম, আর এদিকে এমনিতে ডাকায় বারান্দার দিকে ইয়ে করতেছি। তো আমার ভাইয়ের রুমটা ছিল একদম কর্নারে, মানে আমার বারান্দা থেকে দেখা যায় আর কি, একদম কর্নারে ছিল। দেন আমি তাকায় যেটা দেখলাম রাস্তার ধারে, যে আমি এভাবে দেখি নাই, জোনাকি পোকা দেখছি যে এত জোনাকির আলোটা এতটুকু হয়, ঠিক এই টাইপের না, অনেক বড় টাইপের, মানে দুইটা হাত এক জায়গায় করলে যতটুকু হয়, মানে গোল করলে গোলাকার যেমন হয় দুইটা হাত এক জায়গায়, ঠিক এই টাইপের আগুনের একটা মানে আগুন দেখলাম আর কি, এরকমই। ঠিক এতটা ধীর গতিতে যাচ্ছিল, যাওয়ার কিছুক্ষণ পর মানে একদম আমার চোখের সামনে ভাইয়ার আর কি রুমের ওপর দিয়ে ওরকম আর কি, ওখানে একটু গেল, যাওয়ার পর থামলো জিনিসটা, থামার পরে আবার পুরোটা নিভে গেল, নিভে যাওয়ার পরে আর একটু গেল, যাওয়ার পর আবার জ্বললো। দেখার পর আমি ভাবলাম না, এটা তো জোনাকিও হবে না, আর স্বাভাবিক কিছু না নিশ্চয়ই। দেখার পর আমি মানে ওখানে দাঁড়ানো, আমার মানে অবস্থা এমন হয়ে গেছে যে মানে আমি পুরা নড়তেও পারছি না, কিছু বলতেও পারছি না এমন। তো হ্যাঁ, ওইটা যাওয়ার পর ঠিক ভাইয়ের রুমের ওপরে যাওয়ার পরে ওই জিনিসটা নাই, ভ্যানিশ। এখন তারপর ওটা দেখার পরে যেভাবে পারি আমি রুমের মধ্যে আসতে পারছি, রুমটা ওখানে আমার দরজার বাইরে যেহেতু ছিলাম, আমি ভেতরে আসার পর আমি আর সেদিন আর রাতে কিছু মানে পড়াশোনা তো আর নাই, আমি একদম শেষ, ভয়ে ঘুমায় গেছি। নেক্সট সকালে যেটা জানতে পারলাম যে হ্যাঁ, ভাইয়ার সাথে আবার সেম ঘটনা ঘটছে, ওই জিনিসটা আসছে। তো যে বাচ্চা কান্নার কথাটা আমি বলছিলাম, ভাই বাচ্চাটা আসলে নাকি যে আসতো মানে আমার রূপ ধরে আমার ভাইয়ের কাছে, তারই বাচ্চাই ছিল। মানে সেই বাচ্চাটাকে মানে যখনই বাচ্চাটা কান্না করতো সে ভাইয়ার রেখে আবার চলে যেত। তো ভাইয়ার এই মানে রাশির সাথেও নাকি এরকম একটা প্রবলেম ছিল, যার কারণে ওই আর ওর নামও বলে রেখে, নাম নাকি মানে ভাইয়াকে বলছিল যে বিজলি নাম। যাই হোক, এটার পরে এরকম অনেকদিন চলতে থাকে। তো ভাইয়ের সাথে অনেক মানে আসে এরকম, লাস্টে ভাইয়া ভয় পাইতে পাইতে এমন ওর অবস্থা হয়ে গেছে যে ভয়টা আর ভিতরে কাজ করে না, যে না আমার এটা থেকে বাঁচতে হবে, আমি মানে কিছু করব। মানুষের যা হয় আর কি, শেষে এসে এমন একটা অবস্থায় চলে আসে যে তখন আর কিছুতেই কিছু হয় না। ঠিক ওই পর্যায়ে আমার ভাইয়া চলে যায়। দেন যেটা করে লাস্টে ভাইয়া হচ্ছে ওই জিনিসটা নিজেই অপেক্ষা আছে যে ওই জিনিসটা কখন তার কাছে আসবে।
দেন এমন হইলো রাতে হুট করে মানে হ্যাঁ শুয়ে আছে, আস্তে আস্তে হ্যাঁ আসবে ওইটা, যেহেতু আসে ভাইয়া জানে কখন কি হয় না হয়, তো আসছে। আসার পরে ভাইয়ার কাছে একদম মাথার কাছে এসে মানে ওই জিনিসটা এসে বসে। বসার পরে ভাইয়া ঠিক ওর মাথা মানে চুলটা ধরে এমন জোরে মানে সে জোরেই ঘাটটা ধরছে না চুলটাই ধরছে এরকম করে ইয়ে করা হয়। ওর সাথে একটা অ্যাটিটিউড করার পরে নাকি ও উঠেই দৌড়, মানে এখন ওইটা কি আমি বলতে পারবো না। হ্যাঁ মানে যেটাই জিনি হোক আর যাই হোক, এটার পরে থেকে ওইটা দৌড় মানে ওর মানে ভাই ওখান থেকে দৌড় দেওয়ার পরে হুজুর টুজুরদের বলার পরে অনেক কিছু করে ভাইয়ের এখন শরীর বন্ধ বাড়ি বন্ধ করা হয়। এরপর থেকে ওর মোটামুটি 2 বছরের মতো গ্যাপ ছিল, কিছু আর হয় নাই ওর সাথে ঘটনা। নেক্সট তারপরে আর কি ভাইয়ার অনেক বছর হওয়ার পরে কিন্তু ভাইয়ের বিয়ে হয়েছে। মানে কোনো মেয়েদের দিকে যাইতে পারতো না এই মানে এই ঘটনার জন্য, হয়তো ওটার কারণেই যাইতে পারতো না কিংবা বিয়েটিও হইতো না। অনেক এজ হওয়ার পর ভাইয়ের বিয়ে হয়েছে। লাস্টে 1 বছর রিলেশন ছিল, তারপরে ভাইয়ার তো মারাই গেল। এটা তো ভাইয়া আপনাকে আগেই বলছিলাম রাস্তা ভাইয়া। তো এই হচ্ছে আমার ঘটনা। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর চমৎকার আরও একটা ঘটনা শুনলাম। আমার কাছে এই মুহূর্তে যে ঘটনাটি এই মুহূর্তে আছে সেই ঘটনাটি আমারই আরেকটি ইমেল, যেটি আমি পড়ে শোনাবো। আমরা এখন যেটা করতে চাই সেটা হচ্ছে সরাসরি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমার একটি ইমেল। চলুন দেরি না করে ইমেলটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। চলুন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। রাসেল ভাই, আমি চাই ঘটনাটি আপনি পড়ে শোনান। আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন সেটা জিজ্ঞেস করলাম না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন, ভালোর দলে থাকেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমি মোহাম্মদ রকুনুজ্জামান মিলন, নীলফামারী জেলার ডোমার উপজেলার পাঙ্গা চৌপথি থেকে লিখছি। আমি 2013 সাল থেকে আপনার একজন নিয়মিত শ্রোতা। ঘটনা শুরু করার আগে আমি ও আমার জেলা নীলফামারীর সকল শ্রোতাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কেননা ভূত.com-এ আমার পাঠানো প্রথম স্টোরি চাঁদা পুকুরের সেই চাঁদা মাছের স্টোরিটি আপনি ভূত.com-এর এপিসোড 29 নম্বরে পড়ে শুনিয়েছিলেন। সেজন্য আবার আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনি বলেছিলেন যে আপনি আমার সাথে চাঁদা পুকুরের লাইভ করতে চান এবং রমেশ বাবুর সাক্ষাৎকার নিতে চান। আমি সে সময় আমার বিভাগীয় শহর রংপুরে ছিলাম। আপনার কৌতূহল দেখে আমি আমার মেস থেকে সব কাজ শেষ করে বাসায় গিয়ে শুনতে পারি যে রমেশ বাবু বেঁচে নেই। তাই আর আমি আপনার সাথে যোগাযোগ করিনি। বলে রাখা ভালো, আমার গ্রামে চাঁদা পুকুরের স্টোরিটি জনপ্রিয় রেডিও প্রোগ্রামে প্রচারিত হওয়ায় আগে যারা শুনতো তারাও এখন শুনছে। যাই হোক, সরাসরি ঘটনায় চলে যাই। এটা আমার দ্বিতীয় স্টোরি, মাত্র 1 থেকে 1.5 মাস আগে ঘটে যাওয়া। ভালো লাগলে পড়ে শোনাবেন। যিনি আমাকে ঘটনাটি বলেছেন তিনি তার মতো করেই বলার চেষ্টা করছেন এবং আমিও সেভাবেই বলার চেষ্টা করছি। আমি মোহাম্মদ বাদল ইসলাম। আমি পেশায় একজন রাজমিস্ত্রি। আমি বিয়ে করার পর প্রায় 1 বছর পরেই আমার পরিবার নিয়ে ঢাকায় কর্মজীবন শুরু করি। এমত অবস্থায় আমি কিছু টাকা জমিয়ে গ্রামে বাড়ি বানানোর জন্য একটা জমি কিনি। জমিটি ছিল সম্পূর্ণ বাঁশঝাড়। তখন সকলে আমাকে জিজ্ঞেস করেছিল যে আমি কেন সেই জমিটি কিনতে চাইলাম। আমি বলেছিলাম যে আমি বাড়ি বানাবো। তখন সবাই আমাকে নিষেধ করেছিল যে জমিটা কেনার জন্য মনস্থির করেছি সেটা আদৌ যেন না কিনি, কেননা সেখানে রাতের বেলা অনেক কিছু দেখা যায় এবং অনেক শব্দ শোনা যায়। আমি আধুনিক যুগের ছেলে হওয়ার কারণে সেসব কথা কানে না নিয়ে জমিটি কিনে ফেলি।
কারণ আমার বাড়ি বানানোর জন্য জমির প্রয়োজন ছিল, আর আমি কখনো ভূত প্রেত বিশ্বাস করতাম না। জমি কেনার পর আবার নিজ কর্মস্থলে চলে যাই। 2 বছর পর চিরদিনের জন্য ঢাকা থেকে পরিবার নিয়ে বাসায় চলে আসি। আসার পর সেই জমিটি বাঁশঝাড় ছিল, সেগুলো লোকজনদের দিয়ে পরিষ্কার করিয়ে একটি সুন্দর টিন শেড বাড়ি নির্মাণ করি। যখন বাড়িটি নির্মাণ করি তখন কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হলো বাড়িটিতে বসবাসের জন্য যেদিন নির্ধারণ করলাম সেদিন থেকে। সময় মতো নতুন বাড়িতে পাড়া প্রতিবেশী, মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন ও মুরব্বীদের নিয়ে মিলাদ মাহফিল করে বাড়িতে থাকা শুরু করি। ঘটনার প্রথম দিনেই শুরু হয় আমার পরিবার, আমার স্ত্রী, আমার ছোট কন্যা সন্তান, তার বয়স মাত্র 5 বছর। আমি বাজার থেকে রাতে বাসায় গিয়ে জানতে পারি বাড়িতে খুব উচ্চ স্বরে বিড়ালের আওয়াজ হচ্ছে, এবং আমার স্ত্রীর কাছে শুনতে পাই অনেকক্ষণ ধরেই খুব ভয়ঙ্কর ভাবে আওয়াজ হচ্ছে। আমি একটা লাঠি নিয়ে আঙিনায় বেরোতেই আওয়াজটি বন্ধ হয়ে যায়। কিছু দূরে আবার শোনা যায়। আমি তেমন কিছু একটা মনে করিনি, বিষয়টিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছি। রাতটা সুন্দরভাবে কাটিয়ে পরের দিন প্রতিবেশীদের জিজ্ঞেস করলাম। তারা বলল প্রায় রাতেই বিড়ালের আওয়াজ শুনতে পায় তারা। আমি বিষয়টি মাথায় না নিয়ে দ্বিতীয় দিন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ আওয়াজ শুনতে পাই, 2-3 জনের মতো হবে। একজন আমার বাসায় টিউবওয়েলে চাপ দিচ্ছে। আমি অবাক হলাম, এত রাতে বাড়িতে কে আসলো? আমি ডাকলাম, কে কে ওখানে, কে এত রাতে? কোনো শব্দ নেই। নিমিষেই যেন সব নিশ্চুপ হয়ে গেল। আমার মেয়ে ঘুমিয়ে গিয়েছিল, আর আমার স্ত্রী অনেক ভয় পেয়েছে। কিছুক্ষণ পর আবার সেই আওয়াজ শুরু হয়ে গেল, আবার টিউবওয়েলে চাপ দেবার শব্দ। আমি দরজার বাইরে গিয়ে যা দেখি, আমি তো দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। দেখি আমার টিউবওয়েলের কাছে কেউ নেই, অথচ মনে হচ্ছে টিউবওয়েলের কেউ চাপ দিচ্ছে এবং টিউবওয়েল থেকে পানি পড়ছে। টিউবওয়েলের ওইখানে বাল্ব দেওয়া ছিল, তাই পরিষ্কার বোঝা যাচ্ছে আওয়াজটি ঠিক আগের মতোই হচ্ছে। আমি নির্বাক দৃষ্টিতে দেখছি, চারিদিক যেন অন্ধকার মনে হচ্ছে, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ শব্দটা থেমে গেল। আমার স্ত্রী বলল, কই তুমি? বাইরে কে আছে? আমার স্ত্রীর ডাকে আমি চমকে উঠলাম। আমি বললাম, ও কিছু না। কারণ আমি আমার সাথে ঘটে যাওয়া ঘটনা বললে তারা ভয় পাবে। আর একটা কথা, রাতে আমার বাড়িতে কাউকে আসতে হলে মেইন গেটে নক করে আসতে হয়, কারণ আমার পুরো বাড়িটি টিন দিয়ে ঘেরাও করা। আমি বিষয়টা নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়লাম। কি হচ্ছে বাসায়, আমি কি করব ভেবে পাচ্ছি না, মাথায় কিছু আসছে না। এসব ভাবতে ভাবতে সারা দিন কেটে গেল। তৃতীয় রাতে খাওয়া শেষ করে আবার ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। দমকা হাওয়া শুরু হয়ে গেল চারিদিকে। ঘরের চালে ধূপ ধাপ, পাথর পড়ার শব্দ, মনে হচ্ছে চারিদিকে শিলাবৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম মনে হয় আজকে কোনো সমস্যা হবে না, কারণ চারিদিকে বৃষ্টি শুরু হয়েছে। আমি ঘুমিয়ে পড়লাম। পরদিন লক্ষ্য করলাম অবাক কাণ্ড, কোথাও কোনো ঝড় বৃষ্টি হয়নি, শুধু আমার বাড়িতেই এরকম। আমি বিষয়টা বুঝতে পারলাম যে আমার সাথে খুব খারাপ কিছু হতে চলেছে। আমি কোনো কিছু না ভেবেই আমাদের মেলাপাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাহেবকে ঘটনা খুলে বলি। তিনি সেদিন ইশার নামাজ শেষ করে আমাদের বাসায় এসে সূরা কালাম পাঠ করে বাড়িটি সুন্দরভাবে বন্ধ করে দেন। এরপর মোটামুটি 10-12 দিন কোনো সমস্যা হয়নি। তারপর আবার এক রাতে 3টার দিকে শুরু হলো অদ্ভুত আওয়াজ, কখনো বিড়ালের ডাক, কান্নাকাটি, কখনো টিউবওয়েলে চাপ দেবার আওয়াজ, আবার কখনো টিনের ওপর বড় বড় পাথর নিক্ষেপ। সেদিন আমার মেয়ে প্রচন্ড ভয় পায়। পরের দিন তার গায়ে জ্বর। ঔষধ খেয়ে কিছুটা সুস্থ হলে আমি আবার ইমাম সাহেবের শরণাপন্ন হই। তিনি সেদিনই এশার নামাজ শেষ করে একজন তুলারাশির লোককে নিয়ে আমার বাসায় আসেন। সেই জিনদের হাজির করান এবং তারা বলেন তারা 3 জন আছে আমাদের বাসায়, তারা নাকি এখানেই থাকে এবং চালের ঢিল মেরে আমাদেরকে তাড়াতে চেষ্টা করছে, আর আমরা যেন সেটাতে ভয়ে পালিয়ে যাই। কিন্তু আমরা তারপরও বাড়ি ছেড়ে না দেওয়াতে তাদের এসব তাণ্ডব লীলা। ইমাম সাহেব তাদের অনুরোধ করেন এখান থেকে চলে যাবার জন্য। তারা বলে তারা নাকি এখানে 200 বছর থেকে আছে, এতদিনের পুরনো জায়গা ছেড়ে তারা যাবে না। পরিশেষে অনেক কষ্টে তাদের রাজি করানো হয়। তাদের কিছু শর্ত ছিল, একটি ছাগল, 6টি কবুতর ও বিভিন্ন উপাদানের মাধ্যমে তাদের খুশি করতে হবে, তাহলেই তারা চলে যাবে। তাদের কথা মতো সবকিছু দেয়া হলে পরিশেষে তারা চলে যায়। তারা কথা দিয়েছিল আর কোনোদিন ডিস্টার্ব করবে না। এরপর আর কোনোদিন কোনো সমস্যা হয়নি। আমরা মহান আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি।
আমাদের জন্য দোয়া করবেন। এই ছিল মোহাম্মদ বাদুল ইসলামের কাছ থেকে শোনা দ্বিতীয় স্টোরি। ঘটনাটি সিলেক্ট হলে ভালো লাগলে দয়া করে পড়ে শোনাবেন। আমার কাছে আরো ঘটনা রয়েছে এবং তিনি বলেছেন সেটা যদি তিনি পাঠাবেন খুব দ্রুত ইনশাল্লাহ। তো এই হলো ঘটনা। এবং আমি এই ঘটনাটি আমি একটা জিনিস খালি এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা তো এরকম শুনি এবং তারপরে জিনরা কোনো কিছু দাবি দাওয়া করে। এই পুরো জিনিসটাও যদি আমরা অবিশ্বাস করি, এই পুরো জিনিসটা যদি আমরা বিশ্বাস না করি, আমার প্রশ্ন হচ্ছে যখন আপনি ছাগল দিলেন, মুরগি দিলেন বা কবুতর দিলেন, তারপরে কিন্তু ঘটনার আর পুনরাবৃত্তি হলো না, তার মানে আমার প্রশ্ন হচ্ছে যে এইখানে এই ঘটনাটি আসলেই অবিশ্বাস করার কোনো অবকাশ আছে কিনা। কারণ আপনি ফলাফল তো পেলেন, ফলাফল পেলে সেটাকে আপনি কিভাবে ধরবেন যে এটা ভুল বা এই ঘটনাটা কোনোদিন ঘটেনি? প্রশ্ন থাকলো। চলে যাব পরের ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি যে এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। হ্যাঁ, আসলেই আমি চাইছিলাম আপনাদের সাথে দারুণ কিছু ঘটনা শেয়ার করতে এবং সেটি করলাম। গরম কিন্তু আবার একটু ঢাকা শহরে ঠান্ডা কমতে শুরু করেছে, গরম পড়তে শুরু করেছে এটা বলবো না। মাঝখানে তো শীত একদম চলেই গিয়েছিল, আবারও ফিরে আসার পরে এই শীতের সময়টা বেশ লম্বা এবং আমাদের এই মুহূর্তে কিন্তু প্রায় 10,000-এর কাছাকাছি লিসেনার। ইয়েস, 9,959 একসাথে শুনছেন এতগুলো মানুষ, 60 হয়ে গেল, 61 বাড়ছেই। সো আমরা অনেক থ্যাঙ্কফুল আপনাদের প্রতি, আপনারা এভাবে সাড়া দিচ্ছেন এবং আপনারা আমাদেরকে শুনছেন এভাবে। থ্যাংক ইউ সো মাচ। এবং আশা করছি যে আপনাদের আজকের এই শোটি ভালো লাগছে। আমরা এমন একটা দিনে আজকে কথা বলছি আপনাদের সাথে যখন ভূত.com-এর চলে যাচ্ছে আমাদের পরবর্তী ঘটনা। ইটস আ লং স্টোরি, সো স্টে টিউন। আমি বলেছি আজকে শো লং হবে, সো আমাদের সাথে থাকুন। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন জানতে চাইবো না, কারণ আপনি সবসময় ভালোর দলে। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকবেন সে দোয়াই করি। আমি আনিসুর রহমান, বগুড়া জেলার সোনাতলা থানা থেকে বলছি। আমি ধন্যবাদ রাসেল ভাই আপনাকে এর আগে আমার একটি ঘটনা শেয়ার করার জন্য। আমি আর একটা ঘটনা পাঠাইছিলাম, কোনো ক্রমে হয়তোবা সেটা সিলেক্ট হয় নাই, সেজন্য আমার কোনো দুঃখ নেই, আফসোস নেই। ঘটনা সিলেক্ট হোক আর না হোক, আমি ঘটনা পাঠাবই। তো আজকে আমি আরেকটা স্টোরি নিয়ে আসছি। আপনি অবগত আছেন যে আমাদের এলাকায় একটা শ্মশান আছে, এই শ্মশান কেন্দ্রিক ঘটনাটি। এই শ্মশান নিয়ে অনেক ধরনের কথাই আছে, অনেক ধরনের ঘটনাই আছে। যাই হোক, আস্তে আস্তে যে ধরনের ঘটনাগুলো আমি জানি সেগুলো আপনার এখানে পাঠানোর চেষ্টা করব। যদি এই ঘটনাটি ভালো লাগে তো তাহলে একটু শেয়ার করবেন। তো আমি ঘটনার মূল উদ্দেশ্যে চলে যাই। লিসেনারদের জেনে রাখার জন্য আমি আবার ওই শ্মশান ঘাটের যে পরিচয় সেটা বর্ণনাটা আমি আবার দিচ্ছি। বগুড়া জেলার সোনাতলা থানা থেকে 2-2.5 কিলোমিটার থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে একটি বাঙালি নদী অবস্থিত। এই নদীটির উপর দিয়ে একটি স্টিলের ব্রিজ হয়েছে, যেটার প্রায় মোটামুটি অনেকটাই বড় আর কি। এ ধরনের ব্রিজ সচরাচর দেখা যায় না স্টিলের। তো এই ব্রিজটার উপর দিয়ে 2 উপজেলার সংযোগস্থল, এটা হচ্ছে গাইবান্ধার সাগাদা থানা আর একটা হচ্ছে বগুড়ার সারিয়াকান্দি থানার, এই জায়গা দিয়ে যেতে হয়। এবং বিশেষ করে এলাকার লোকজন চলাচলের জন্য এই ব্রিজ এবং এই রাস্তাটাই ব্যবহার করে থাকে। তো ব্রিজের নিচের অংশটুকু নিচে হচ্ছে প্রবাহিত হচ্ছে বাঙালি নদী, যেটার কিনারা, নদীর কিনারা ব্রিজ থেকে একটু সামান্য উত্তর দিকে এই কিনারাটা। এবং যখন নদীতে পানি থাকে না ওই সময়টাতে এখানে শ্মশানের কাজ চলে। আপনার যদি
বন্যার সময় পানি হয় তাহলে কিনারায় তারা কাজগুলো করে, এবং যদি পানি না থাকে তখন যে চরটা জেগে ওঠে, চরে তাদের কৃতকার্য সম্পন্ন করে। তো এই ধরনের একটা স্টোরি আছে, আমি শুনেছি আমার এক কবিরাজ আঙ্কেলের কাছ থেকে। এটা হয়তো তার নামটা আমাকে বলতে নিষেধ করেছে, এই জন্য আমি নামটা হাইড করে যাচ্ছি। তো আমি ঘটনায় চলে যাই। কবিরাজ আঙ্কেলটার সাথে আমাদের সুসম্পর্ক অনেকদিন আগে থেকেই। উনি একটা ভালো মানের কবিরাজ এবং বিভিন্ন ধরনের কবিরাজি করে থাকে। তো আদার্স কোনো খারাপ কবিরাজি করছে কিনা, কুফরি করছে কিনা, এই ধরনের কোনো আমার জানা ছিল না। তো এর মধ্যে আমি যখন ছুটিতে ছিলাম তাকে বললাম, আঙ্কেল আপনি তো কবিরাজ মানুষ, অনেক ধরনের তো ঘটনা আপনার কাছে আসে, অনেক ধরনের ভৌতিক ঘটনা আপনি জানেন, একটু যদি আমাকে বলেন আমি তাহলে এটা ভূত.com শেয়ার করব। তো বলছে, বাবা এগুলো বলা যাবে না, এগুলো বলা ঠিক না। তখন আমি তাকে বারবার রিকোয়েস্ট করার পরে উনি আমাকে বললো, সন্ধ্যার সময় তুমি অমুক জায়গায় দেখা করে আমি একটা তোমাকে ঘটনা বলবো নি। তো যে কথা সেই কাজ, আমি সন্ধ্যায় তার এখানে চলে গেলাম। তো যাওয়ার পরে উনি আমাকে, আমরা একটা মানে জনশূন্য জায়গায় বসলাম। তো স্মোক করতে ভালোবাসি, উনি স্মোক করেন, যার কারণে দুইজনে গল্প করতে করতে স্মোক করতে করতে ঘটনাটা শুনলাম আমি। ঘটনা হয়েছিল, ঘটনাটি 2006 এবং 2007 সালের দিকের ঘটনা। তো একটা ছেলে আসে ওনার কাছে অনেকদিন থেকে। ছেলেটার একটু বর্ণনা দিয়ে দিই। ছেলেটা লেখাপড়া করে, বাবা মার পরিবারে যারা আছে, ওনার দাদা বাবা ওনারা একটু হালকা কবিরাজ টাইপের ছিলেন, কিন্তু অতটা বেশি না, সাধারণ যে ঝাড়ফুঁক করা কিংবা এলাকায় একটা গাছগাছালির ঔষধ এগুলো ধরনের একটা কাজ করতেন। তো ওই ছেলেটার মনে ধরেছে যে সে ভালো ধরনের ব্ল্যাক ম্যাজিকটা শিখবে, এই ধরনের কিছু শিখবে। তো এই জন্য ওই কবিরাজ আঙ্কেলের কাছে যায় বারবার। উনি বলে যে, আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, কবিরাজ আঙ্কেল আমি আপনার শিষ্য হতে চাই, আমাকে নেন। তো বলে, শিষ্য হতে চাইলে তো একটা ইয়ে আছে, তুমি কোন মানে ইয়েতে শিখতে চাও? তো তখন সে বলে, আমি ব্ল্যাক ম্যাজিক শিখতে চাই। এটা সেটা শেখা ঠিক না, আর এগুলো আপনি শিখায়ও না, এগুলো খুব খারাপ জিনিস, এগুলোর অনেক ধরনের ঝামেলা হয়। না আঙ্কেল আমি আপনার কাছ থেকে শিখতে চাই, আমি আপনার শিষ্য হব। তো এটা প্রায় সে 1 মাস ওনার কাছে এভাবে ধর্ণা দেয়। ধর্ণা দেওয়ার পরে উনি মানে বাধ্য হয়ে, ওনার অবস্থা দেখে উনি বাধ্য হয়েই তাকে শিষ্য করতে চায় এবং শিখাতে চায়। কিন্তু তাকে বলে শর্ত আছে একটা, সেই শর্তটা হলো যে তুমি যে জিনিসটা শিখতে চাও, এই জিনিসটা শিখতে হলে একটা জিনিসের প্রয়োজন হবে, সেটা হচ্ছে অবিবাহিত বৈরাগী। হিন্দুদের মধ্যে একটা গোষ্ঠী আছে, সেটা হচ্ছে বৈরাগী। বৈরাগীদের অবিবাহিত বৈরাগীর মেয়ের মাথা। তো এটা যদি তুমি আনতে পারো, সবকিছু লোকেশন আমি তোমাকে দেব, সবকিছুই দেব, তুমি শুধু এটা আনতে হবে, এটা আনতে পারলে তোমাকে আমি শেখাবো। তো বলে ঠিক আছে আঙ্কেল, সমস্যা নেই, আমি আনবো, আপনি আমাকে তাও শিষ্য করে নেন, আমি আনবো। তো ওনার ভাষ্যমতে চা। তো উনি প্রায় অনেকদিন ওনার পিছিয়ে ঘোরার পরে 1 বছর এর মধ্যে কোনো ধরনের ইয়ে পানি, 1 বছর পরে এই ধরনের একটা লাশের সন্ধান পাওয়া গেছে। এটা আমাদের আশেপাশে গ্রামেরই একটা লাশ। তো আমি বলে রাখি, সেটা হচ্ছে যে বৈরাগীদের অধিকাংশ লাশটা মাটি চাপা দেওয়া হয়। এটা আবার নিয়ম আছে, কিছু প্রসিডিওর তারা ইয়ে করে, মেনটেন করে। সেটা হচ্ছে যে ধ্যান, যেরকম বসে থেকে ধ্যান করানো হয়, মানে এ ধরনের ধ্যানের মতো করে তাদেরকে মাটি দেওয়া হয়। অধিকাংশ তারা মাটি দেয়, যাদের অবস্থা একটু ভালো তারা একটু পুড়িয়ে ফেলে। তো মোটামুটি আমাদের এলাকার যতগুলো দেখছি অনেকটাই মাটিতে পুঁতে তাদেরকে কবর দেওয়া হয়। তো এখানে বৈরাগী গোষ্ঠীর মেয়েরা মারা গেলে, বিশেষ করে অবিবাহিত মেয়েরা মারা গেলে, তাদের একটা 3 থেকে 7 দিন একটা পাহারার ব্যবস্থা করা হয়, যেন এখান থেকে মাথাটা কেউ না নিতে পারে। কারণ এটা মাথাটা অনেকটা গুরুত্বপূর্ণ।
পাড়ার ব্যবস্থা করা হয়। তো বলে রাখা ভালো যে যে মাথাটার কথা বলা হচ্ছিল সেই ব্যক্তিটা মারা যেতে হবে শনিবার অথবা মঙ্গলবার। তো এই ধরনের দীর্ঘ 1 বছর পর এই ধরনের একটা লাশের সন্ধান পাওয়া যায় যে আমাদের পার্শ্ববর্তী গ্রামে একটা মেয়ে মারা যায়, বৈরাগী ফ্যামিলির, এবং সে শনিবারে মারা যায়। তো এটাতে এই লাশটাকে দাফন কাফন করানো হয়েছে আমাদের ওই শ্মশানে। তো তখন তাকে বলা হলো যে অমুক জায়গায় একটা লাশ দাফন করা হয়েছে, তোমাকে এটা মঙ্গলবারে রাতের বেলা আনতে হবে। শনিবারে মারা গেছে, মঙ্গলবার রাতে তুমি আনতে হবে এটা। বলছে ঠিক আছে আনবো। বলছে হ্যাঁ মুখ দিয়ে বললে আনবো, এটা তো হলো না, এটা কিন্তু অনেক ধরনের মানে ঝুঁকি আছে, তোমার কি কি সমস্যা হবে তুমি বিকেল বেলা আসো, আমি তোমাকে সুন্দর করে বলে দেবো কি কি থেকে বিরত থাকবে, কি কি ধরনের সমস্যা হইতে পারে। তো রাসেল ভাই সে বিকালে আসে, কারণ তার আজকে মনের আশা পূর্ণ হওয়ার দিন, সে ওই জিনিসটা আনতে যাবে। ছেলেটা অনেক সাহসী ছিল যদিও, তারপরও এই জায়গাগুলোতে যত সাহসী লোক হোক অনেকটা আপসেট হয়ে যায়, অনেকটা ভীতু হয়ে যায়। যাই হোক বিকেল বেলা আসার পরে বলছে যে কি কি প্রসিডিওর আছে সেগুলো বলে। তো কবিরাজ বলল যে তোমাকে মঙ্গলবার রাত 11টার পরে উলঙ্গ অবস্থায় এক নিঃশ্বাসে এক কোপে মাথাটি আনতে হবে। যদি এদিক সেদিক কোনো সমস্যা হয় তাহলে তুমি ওখান থেকে বেঁচে ফিরতে পারবে না। তো যাওয়ার সময় তুমি যখন যাবা ওই এলাকায় যখন প্রবেশ করবে, শ্মশানের আশেপাশে যখন প্রবেশ করবা, তোমাকে ভয় দেখানোর জন্য কিংবা তোমাকে মানে তোমার সামনে বিভিন্ন ধরনের বিভিন্ন রূপ নিয়ে অনেকেই আসবে, এটা থেকে ভয় পাওয়া যাবে না। এবং তুমি কখনো পেছন দিকে তাকাবা না, পেছনে যা কিছু হয়ে যাক না কেন। এবং মাথাটা নিয়ে আসার সময়ও ঠিক সেম কথাই হলো, তুমি পেছনে তাকাবে না, যত ধরনের বিপদ আসুক সবকিছু আমি এখান থেকে যতটুকু কন্ট্রোল করার দরকার আমি কন্ট্রোল করবো, বাট তুমি পেছনে তাকাবে না, কোনো ভয় পাবে না, ভয় পাইলে তুমি এখান থেকে জীবিত আসতে পারবে না। তো ঠিক বললো ঠিক আছে আঙ্কেল আমি যাব, মঙ্গলবারে যাব, নিয়ে আসবো। তো দিনটি ছিল সোমবার, যেদিন তাকে বলে। মঙ্গলবার রাতের বেলা সে একাই রওনা করেছে আপনার সেই মাথাটা নিয়ে আসার জন্য। এখন একটা এলাকা আছে, নদীর পূর্ব পাশে হচ্ছে আপনার ভাঙা বাঁধ, ওই দিক থেকে নদী ভাঙন হয়, ওই পাশে কোনো চর নাই, কুল আছে একটা। আর নদীর পশ্চিম পাশে আছে বিশাল চর এবং হচ্ছে আপনার একটা কুল আছে, এটা হচ্ছে শক্ত কুল, এটিকে ভাঙে না, ভাঙন নাই এ পাশে। তো সচরাচর সেক্ষেত্রে মাটি দিতে হলে তো এই পাশে লাশগুলোকে মাটি দেওয়া হয়। তো ছেলেটির বাড়ি ছিল নদীর পূর্ব পাশে, তো তাকে অবশ্যই ক্রস করে নদীর পশ্চিম পাশে আসতে হবে ব্রিজের উপর দিয়ে। তো বলা আছে যে 300 হাত দূরে থেকে সে উলঙ্গ অবস্থায় এসে এটা নিতে হবে। তো 300 হাত বলতে লাস্টটার যে লোকেশনটা বলেছিল যেখানে কবর দেওয়া ছিল, সেখান থেকে 300 হাতটা আপনার কাছাকাছি প্রায় মেইন রোডটা থেকে একটু নিচে নামলেই হয়। তো ছেলেটি সেদিন কি করলো, দূরে এসে যে জায়গা থেকে 300 হাত দূরে থেকে সে কি করলো, সে নিজে উলঙ্গিত হওয়ার পরে একটা রামদা, একটা আমাদের এলাকায় মাটি খোঁড়ার কোদাল, এগুলো নিয়ে সে রওনা করতে ধরলো। এবং সে তার বিকেলবেলা আসেই সে তার লোকেশনের যে কবরস্থানটা ছিল সে দেখে গিয়েছিল। সে অনুপাতে সে আস্তে আস্তে আসা শুরু করলো। যখন সে রাস্তা থেকে আপনার নদীর যে কিনারা বেয়ে আসবে, কিনারায় পা দিল, মানে শ্মশান এলাকার মধ্যে পা দিল, পুরো শ্মশান এলাকা অন্ধকার, রাতের বেলা তো অবশ্যই অন্ধকার, আর মনে হচ্ছে বালির একটা সাইক্লোন বইতেছে, ঘূর্ণিঝড় উঠেছে, যেহেতু চর এলাকা, ওই সময় চর পড়েছিল। তো সাইক্লোন শুরু হয়ে গেছে, সে বিভিন্ন ভাবে ভয় পেতে থাকলো। যেমন দেখতেছে বিশাল বিশাল দৈত্য আকারের মতো হাতি আসতেছে, বিশাল বিশাল বাঘেরা তাকে আক্রমণের মতো করতেছে, মানে সেটা ধরনের যে ঘূর্ণিঝড় হচ্ছে এটার মধ্যে দেখতে পাচ্ছে।
তো সে মানে প্রথমেই জেনে রাখছে যে এটা ভীত হলে হবে না, কারণ ভীত হলে আমি এখান থেকে ফিরতে পারবো না। তো সে ভীত হয় নাই, সে মনে সাহস নিয়ে সে রওনা করছে, কাছাকাছি মানে কবরের কাছাকাছি গেছে। এর মধ্যে অনেক ধরনের ভাবে তাকে মানে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে। তো সে কবরের পাশে যাওয়ার পরে, এখন বলে রাখা ভালো যে সেদিন ছিল একটু বৃষ্টির দিন, পাহারাটা সেদিন আর ছিল না, কারণ ওখানে কোনো থাকার কোনো ঘর নাই। তো বৃষ্টির কারণে সবাই চলে গিয়েছিল। এখন বৃষ্টির কারণে যে বৃষ্টিটা মোটামুটি অনেক ভালো বৃষ্টি হচ্ছিল, নতুন কবর, বৃষ্টিটার কারণে মাটিটা একটু কবরের মাটিটা একটু সরে যাচ্ছিল। তো ওর জন্য একটু সুবিধা হয়েছিল। সে কি করলো, আপনার কবরের কাছে গেছে, কবরের কাছে যাওয়ার পরে সে কোদাল দিয়ে মাটিটা সরাতে থাকলো। সরাতে 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 এক পর্যায়ে সে লাশের মাথার অংশটুকু দেখতে পেল। এখন দেখতে পেল এই সময়টাতে তার সবচাইতে বেশি ভয়ানক কার্যক্রম শুরু হয়ে গেল। মাথার পাশ থেকে মাটি সরানোর পরেই হাত দেখতে পেল। তো ঘ্যাট করে এই হাতটা তার পাটা ধরে জড়িয়ে ধরছে শক্ত করে। সে অনেক চেষ্টা করে ছাড়ানোর জন্য, পারে না। এখন তার সাথে একটা যুদ্ধের মতো চলছে, সে অনেক চেষ্টা করেছে ছাড়ানোর জন্য, পারে নাই। তো এই পর্যায়ে সে কি করছে, মানে সে তার মাথাটা কাটার জন্য ইয়ে করছে, পা ধরছে। আমি এটা তাতে কোনো সমস্যা নেই, সে তার ভাষ্য যে আমি পা ধরছে, এটা থাক, আগে মাথাটা নিব, তারপরে পা ছাড়ার ব্যবস্থা করব। তো সে এক হাতে তার কাছে এক হাতে বড় রামদার মতো একটা রামদা আছে, সে কি করেছে, লাশের যে মাথার চুল আছে, চুলটা ধরে এক নিঃশ্বাসে একটা কোপ দিয়েছে। কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার হাতের মাথা, তার দেহ থেকে মাথা আলাদা হয়ে গেছে এবং তার হাতে মাথা চলে আসছে। তো এখন চলে আসছে, এই সময়টাতে তার পাটা ছাড়তে পারতেছিল না, লাস্টে বাধ্য হয়ে তার হাতেও একটা চোট মারে চলে আসতে হয়েছে। এখন আসার সময় আরো বিভিন্ন ধরনের বিপদ তার সম্মুখীন। সে মানে অনেকটা ভীত হয়ে যাচ্ছিল, কিন্তু ভয় পাওয়ার সে চেষ্টাই করছিল না, কারণ তার মনে আছে একটাই, যে এটা নিয়ে যেতেই হবে, আর ভয় পেলে আমি এতে বেঁচে ফিরবো না। তো অনেক কষ্ট করে, অনেক যুদ্ধ করে সে মাথাটা নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে কবিরাজ আঙ্কেল বলছে যে তুমি সোজা এখানে চলে আসবা। তো কবিরাজ আঙ্কেলের বাড়িতে যখন মাথাটা নিয়ে যাওয়ার পরে, এখন সে বাড়িতে উঠানে পা দেওয়ার পরে ওখানে সেন্সলেস হয়ে পড়ে যায়। এমন পরে সেন্সলেস হয়ে পড়ে যাওয়ার পরে ওখানে শব্দ হয়। কবিরাজ আঙ্কেলের নিজে বার হয়ে দেখেন যে সেন্সলেস হয়ে গেছে। পরে বাসায় ফিরে পানি টানি দিয়ে এখন তাকে সুস্থ করা হয়। সুস্থ করার পরে তাকে যে ধরনের প্রসিডিউর গুলো মেনটেন করা হয়, আপনার এই জাদুবিদ্যার যেগুলো সিস্টেম আছে সেগুলো তাকে শেখানোর পরে তাকে মোটামুটি সেও একজন এখন কবিরাজ। জানি না সে ভালো কাজের কাজ করে কিনা, এটা আমার জানা নেই। সেও এখন মোটামুটি একজন কবিরাজ হয়ে গেছেন, বিভিন্ন ধরনের জাদুবিদ্যাও সে শিখেছে। তো কবিরাজ আঙ্কেল আমাকে একটা কথা বললো সর্বশেষ, যে সেটা হচ্ছে যে ও এটার প্রতি আকৃষ্ট এই জন্যই হয়েছিল যে তার যে বড় বোন ছিল তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছিল। এটার প্রতিশোধ হিসেবে সে ব্ল্যাক ম্যাজিকটা শিখতে চেয়েছিল, যার কারণে সে এতটাই ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়ে গেছিল যে সে তার ক্ষতি করবে। সে নিজে না জানলে তার ক্ষতি করতে পারবে না। যাই হোক, পরে কবিরাজ আঙ্কেল অনেক বোঝাচ্ছে তাকে যে এটা ক্ষতি একজনে করা খুব সহজ, উপকার করা খুব কঠিন। যাই হোক, সে ভুল করছে, তার জন্য আল্লাহ আছে, সে দেখবে, আল্লাহ তার বিচার করবে। তুমি কেন মানুষের একটা ক্ষতি করতে যাবে? এই জিনিসগুলো শিখায় রাখলাম, ভবিষ্যতে ভালো কাজে তুমি এগুলো ব্যবহার করবা। তো যাই হোক, পরে সে ছেলেটি আর তার প্রতিশোধ নেয় নাই, যার কারণে সে ব্ল্যাক ম্যাজিক শিখতে আগ্রহী হয়েছিল। তো রাসেল ভাই, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ব্ল্যাক ম্যাজিকটা আসলে আমাদের মানে পৃথিবীতেই বলবো, আমাদের দেশে তো বটেই, পৃথিবীতে একটা মানে বিশাল একটা খারাপ একটা কাজ। এটার প্রভাবটা একটা পরিবারকে ধ্বংস করে দিতে পারে, তার পুরো ফ্যামিলি। সে পরিবারে যদি
প্রধান আয়ের উৎস তার বাবা হয়ে থাকে, সে একটা পরিবার যদি বাবা না থাকে আয়ের উৎস থেকে, তো সেই পরিবারটা কিভাবে চলবে সেটা হয়তো বা যার বাবা নেই সেই অনেকটাই ভালোভাবে বোঝে। যাই হোক, তো আমি সবার প্রতি রিকোয়েস্ট করব যে আমরা ব্ল্যাক ম্যাজিকের রিচার্জ এবং এটার করা এবং যারা ভুক্তভোগী হয়েছেন তারা যেন, আমি দোয়া করি তারা যেন আল্লাহর রহমতে দ্রুত ফিরে আসে। তো এটা রিচার্জ সংক্রান্ত কোনো ধরনের কোনো কার্যক্রমে যেন কেউ লিপ্ত না হয়। এটা সবচাইতে জঘন্যতম একটি কাজ। ধন্যবাদ রাসেল ভাই। যদি গল্পটি আমার ভালো লাগে boot.com শেয়ার করার জন্য অনুরোধ রইল। এর পরবর্তী সপ্তাহে আমি আবারও আসতেছি আপনাদের জন্য একটি নতুন স্টোরি নিয়ে আসবো আমাদের এই শ্মশান কেন্দ্রিক, কারণ এখানকার অনেক 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 শ্মশানের হচ্ছে আপনার স্টোরি আছে। যদি রাসেল ভাই কখনো এখানে লাইভ এপিসোড করতে চান আমাদের এই শ্মশানে, আমি মনে করি অনেক একটা ভালো একটা ইয়ে হবে, কারণ এখানে আপনি যদি এসে যদি কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে এখানকার লোকজন আপনাকে খুব সাদরে গ্রহণ করবে, কারণ এখানে অনেক 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 স্টোরি আছে, যেটা আপনার যদি বলি যে এখানকার স্টোরি দিয়ে আপনার আগামী 30-40টা আপনার এপিসোড চলবে, মানে আরো বেশি হবে, সর্বনিম্ন বললাম, চালাতেও পারবেন এটা। তো থ্যাংক ইউ রাসেল ভাই, কথা আর বাড়াবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা দোয়া রেখে আমি বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, এবং আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর ভালোর দলে আছেন। আর একটার পর একটা দারুণ দারুণ সব ঘটনা শুনছি আমরা। আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি চলে যেতে চাই আমাদের পরবর্তী ঘটনায়। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Boot.com. The fear returns with Russell. হ্যালো রাসেল ভাইয়া, আশা করি আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোর দলে। আমি রৌনক নারায়ণগঞ্জ থেকে বলছি। আমি এখন যে ঘটনাটি বলবো সেটি আমার বান্ধবীর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো আমি তার কাছ থেকে শুনেছি, সে কিছুদিন আগে আমার সাথে তার এই ঘটনাটি শেয়ার করে। তো আমি কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাচ্ছি। তার বিয়ে হয় 2-3 বছর আগে। তার বিয়ের ঘটনাটি ঘটে তার বিয়ের ঠিক 2-3 দিন পরে। তো বিয়ের 2-3 দিন পর সে তার হাজবেন্ডকে নিয়ে তার নানির বাড়িতে ঘুরতে যায়। তো তার নানি বাড়ি ছিল টাঙ্গাইল জেলার একটি গ্রামে। তো সেই গ্রামের বর্ণনাটি দিয়ে নিচ্ছি। সেই গ্রামটি ছিল একটি ছোটখাটো একটি পাহাড়ি এলাকা। সেখানে ছোটখাটো অনেক পাহাড় রয়েছে। পাহাড় কি, এটা টিলা বলা চলে আর কি। তো গ্রামটি মানুষজন খুবই কম ছিল। তো সেখানে এক একটি টিলাতে এক একটি করে বাড়ি থাকতো, একটার বেশি সেখানে বাড়ি থাকতো না। তো দেখা যেত যে এক একটি টিলার আশপাশ দিয়ে অনেক মানে ধান ক্ষেত, তারপর এমন অনেক জঙ্গল টঙ্গল থাকে, আর টিলার উপরটাতে একটা করে বাড়ি থাকে। তো ওই গ্রামটি পুরোটা মানে ওই যে গ্রামটা ছিল সম্পূর্ণ দেখতে এরকমই ছিল, টিলার উপরে বাড়ি ঘরটি থাকে। তো সে তার বিয়ের 3 দিন পর তার হাজবেন্ডকে নিয়ে সেই বাসায় বেড়াতে যায়। তো ঘটনাটি ঘটে রাতের বেলায়। 2017 সালের ডিসেম্বরে ঘটনাটি। তখন অনেক শীত ছিল, আর উত্তরাঞ্চল টাঙ্গাইল যেহেতু উত্তরাঞ্চল, সেখানে অনেক শীত পড়ে। তো আর গ্রাম সাইডে যেহেতু শীত আরো বেশি ছিল, ওই গ্রামটাতে অনেক শীত পড়ে। তো অনেক রাত 12টা কি 1টার সময় তো ওরা গেমস খেলছিল ফোনে। তো
ওদের গ্রামে সাধারণত টয়লেট গুলো অনেক দূরে দূরে হয়। আর ওর টয়লেটটি ছিল টিলা থেকে একটু নিচ দিকে। তো যখন আমার ফ্রেন্ডের যে রুমে ছিল সেখান থেকে টয়লেটে যেতে পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট দূরত্ব টয়লেটটি। তো হঠাৎ রাত 12টা কি 1টার সময় ওর টয়লেটে যাওয়া দরকার হয়। তো অনেক তার হাজবেন্ডকে বলে সাথে যাওয়ার জন্য, কিন্তু অনেক শীত থাকায় তার হাজবেন্ড ওর সাথে যেতে চায় না। তো তখন ও একাই বের হয়ে যায় টয়লেটের উদ্দেশ্যে। তো সেখানে সে যায়, সে প্রথমে টয়লেটের ভিতরে যায়। তো সে গেটটা লক করে না। তো হঠাৎ সে একজনের গলার শব্দ পায়। তো ও ভাবে যে হয়তো ওর নানা অথবা মামা কেউ চলে আসছে বা টয়লেটে আসবে। সেটা ভেবে সে দরজাটা লক করে দেয়। লক করে দেওয়ার পর সে তার কানে অনেক আস্তে কথা বলার শব্দ আসে, লাইক কেউ ফোনে কথা বলছে এমন একটি শব্দ আসে। তো ও তাড়াতাড়ি টয়লেট থেকে বের হয়। বের হয়ে সে বোতলে পানি ভরছিল টিউবওয়েল থেকে। তো তার টিউবওয়েলের সাথে মানে বাথরুমের সাথে ছিল একটু গোয়াল ঘর, সেখানে অনেক গরু থাকতো। তো সে তো ও যখন পানি ভরছিল তখন ওর কানে এমন একটি আওয়াজ আসে, মানে ওর হাজবেন্ডের ভয়েসে কেউ ফোনে কথা বলছে। মানে শব্দটা আসছিল ঠিক মানে গোয়াল ঘর থেকে শব্দটা আসছিল। তো ও মানে পানি ভরা স্টপ করে দিয়ে ও আওয়াজটা ভালো মতো শুনছিল যে মানে কি কথা বলছে সেটা শোনার জন্য ও মানে বোতল রেখে দিয়ে ও গোয়াল ঘরের ওখানে আস্তে আস্তে যেতে থাকে। আর অনেক শীতের কারণে অনেক কুয়াশা ছিল, ও ঠিক মতো দেখতে পাচ্ছিল না যে মানে ওর কাছে লাগছিল ওর হাজবেন্ডের ভয়েস, কিন্তু মানে ও শিওর ছিল না। ও আস্তে আস্তে সামনের দিকে যায় আর ওই আওয়াজটা ততটাই দূরে যেতে থাকে। তো যখন ও যাচ্ছিল তো ওর কাছে লাগছিল ওর হাজবেন্ডই ছিল সেখানে। তো ওর তখন প্রচন্ড রাগ হচ্ছিল। তো ওর ভাবনা এমন ছিল যে আমি ওকে আমার সাথে একটু আগে আসতে বললাম, ও আসলো না, কিন্তু এখন ও এখানে কার সাথে কথা বলছে, মানে ওর কাছে লাগছিল ফোনে কথা বলছে কারোর সাথে। তো ও মানে আস্তে আস্তে গোয়াল ঘরের ওদিকে যেতে থাকে। পরেও দেখে যে গোয়াল ঘরে আসলে কেউ নেই। তো ও মানে বুঝতে পারছিল না যে মানে কি হতে যাচ্ছে। সেই গোয়াল ঘরের পিছন থেকে ওদের মানে জঙ্গলটা শুরু হয়। ওইখান থেকে টিলার নিচ থেকে নামার একটি রাস্তা থাকে। তো ও কোনো কিছু না ভেবে ও শুধু ওদিক দিয়ে মানে হাঁটতে থাকে। মানে ওর শব্দটা কোথা থেকে আসছে, ওর হাজবেন্ড কার সাথে কথা বলছে সেটা দেখার জন্য। তো ও হাঁটতে থাকে। তো হঠাৎ ও কোনো কিছুর মধ্যে ওর কপালে একটা বাড়ি খায়। ও মানে বুঝতে পারতেছিল না যে এটা মানে কিসের সাথে ও বাড়িটা খেলো। তো ওইখান থেকে ও যাচ্ছিল যেতে যেতে ও জঙ্গলের আরো বেশি ভিতরে ঢুকে যায়। ও যেতে যেতে হঠাৎ আবারও মাথার মধ্যে মাথা না ঠিক কপালের মধ্যে অনেক জোরে আরেকটি বাড়ি খায়। ও ঠিক বুঝতে পারছিল না যে কোনো গাছ টাছ থাকলে তো পুরো শরীরে সেটা মানে বাধা সৃষ্টি করবে, কিন্তু ও শুধু কপালের মধ্যে বাড়ি খাচ্ছে। তো ও অনেক দূর যাওয়ার পরে ও বুঝতে পারছে যে না, এখন ওর চলে যাওয়া উচিত। তো অনেক জঙ্গলের ভিতরে চলে আসছে। এখানে এমনিতেও দিনের বেলাতে ওইদিকে যাওয়া নিষেধ, কাউকে যেতে দেয় না। তো হঠাৎ করে ওর কাছে লাগলো যে মানে কুয়াশা, মানে ওর কথা মতো যে কুয়াশা তো সাদা কালার হয়, হঠাৎ করে কুয়াশা ওর কাছে লাগছে যে লাল কালার হয়ে যাচ্ছে। ওর কাছে পরিবেশটা মানে চাঁদের আলো যদি লাল কালার হতো তখন যেমন দেখা যেত, পুরো জঙ্গলটা ওর কাছে লাল কালার মনে হচ্ছে। তো যখন লাল আলোটা ওর চোখে পড়ছিল তখন ও দেখে যে কয়টা হবে 7 থেকে 8টা লাশ যদি গাছে ঝুলে থাকে। ওর
ওর চারপাশ দিয়ে 7-8টা লাশের মতো, মানে ফাঁসির যে লাশগুলো সেগুলো ঝুলে আছে। তো আর সবগুলো লাশের চোখ খোলা ছিল, ওর দিকে তাকিয়ে হাসছিল। ও ওই দৃশ্য দেখে ও আর নিজেকে ঠিক রাখতে পারে না, ওর সাথে সাথে সেখানে সেন্সলেস হয়ে যায়। তো এর মধ্যে ওর যে হাজবেন্ড ছিল, ওর হাজবেন্ড দেখে যে অনেকক্ষণ হয়ে গেছে ও ঘুমে আসছে না। তো এরপরে ও বাথরুমে আসে, তারপর সব জায়গায় খুঁজছে, ওকে কোথাও পাওয়া যায় না। এরপর ওদের বাসার যে নানা মামা যারা যারা ছিল সবাইকে ডাকার পর ওরা টর্চ লাইট দিয়ে পুরো বাসা, তারপর টিলার এদিক ওদিক অনেক খুঁজে ওকে পাওয়া যায় না। পরবর্তীতে ফজরের আজান হয়ে যায়। শেষমেশ ওকে পাওয়া যায় হচ্ছে ওদের বাসার যে জঙ্গলটা ছিল, জঙ্গলের পর থেকে আবার ধান ক্ষেত শুরু হয়, ওকে ধান ক্ষেতের মধ্যে পাওয়া যায়। তো সেখানে থেকে ওকে ধরে বাসায় আনা হয়। আনার পর ওর 4-5 ঘন্টা পর ওর সেন্স আসে। সেন্স আসার পর ও প্রথমে কিছু বলতে পারে না, কোনো কথা বলতে পারতো না, শুধু কান্না করতো। সবাইকে জিজ্ঞেস করতো যে তুমি রাত্রেবেলা ওখানে কিভাবে গেলে বা তোমার সাথে কি হয়েছিল, কিন্তু ও কিছু বলতে পারে না। তারপর ওই দিনই ওকে ওদের ওই গ্রাম থেকে ওরা ঢাকা চলে আসে। ঢাকা চলে আসার পর 4-5 দিন এভাবে যায়, ও কোনো কথা বলে না, শুধু কান্না করতো। তারপর আস্তে আস্তে ও ইজি হওয়ার পর ও এটা ওদের বাসা